আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ইন্টারন্যাশনাল পার্টটা আসলে খুবই ট্রিকি। ট্রিকি এই সেন্সে যে আপনার এখানে নাম্বার তোলার মানে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড সবার জন্য ডিফিকাল্ট, এমনকি যারা আইএ পড়ে আসছে ইন্টারন্যাশনাল রিলেশনস তাদের জন্য বেশ ডিফিকাল্ট। কারণ এখানে কি আসে, ম্যাপ থেকে কোয়েশ্চন আসে একটা, এবং এটা হচ্ছে যারা ভূগোল ভালো পারে তাদের তাদের জন্য ভালো। বাট কিছু টপিকস আছে আছে হচ্ছে রিসেন্ট গুলা থেকে। আমি অ্যাজ আই সেড বিফোর যে রিসেন্ট কিন্তু আপনার জানুয়ারি মাসের পরেই শেষ, এরপরে আর কোনো কিছুই ধরবেন না। কারণ কোয়েশ্চন যেহেতু ডেট ফিক্স করে দিয়েছে, কোয়েশ্চন এই মাসেই হবে। ইটস দ্যাটস গ্যারান্টি। হ্যাঁ, মার্চ হওয়ার কোনো চান্স নাই, ফেব্রুয়ারি হওয়ার তো চান্স নাই, কারণ ফেব্রুয়ারিতে পড়ে যায় মানে আপনার প্রশ্ন গুছানোতে। আচ্ছা, তো এইখানে কিছু টপিক আসে হচ্ছে মানে হিস্টোরিক্যাল ট্রুথ। হিস্টোরিক্যাল ট্রুথ হচ্ছে আসলে ওপেন এন্ডেড। ভাই আপনি কত কত বছর ইতিহাস, কার ইতিহাস পড়বেন? ইম্পসিবল, কয়েকটা টপিক পড়ে যাবে হইলো। কিছু আসে হচ্ছে ভূগোল টুগোল থেকে, মানে আই মিন ম্যাপ ট্যাপ থেকে, যেটা আবার ভূগোল পড়লে হয়ে যায়, তাও কভার হয় না আসলে পুরোপুরি। ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বাংলাদেশ যেসব জায়গার সংস্থা সদস্য, বাংলাদেশ যেসব সংস্থা সদস্য বা যেগুলো নামি দামি সংস্থা আছে, হয়তো মানে আপনার কি অপেক বা সামথিং লাইক ন্যাটো, ইউএন, এগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর বললাম কিছু রিসেন্ট হুদাই টপিক আসে, আর কিছু আসবে আল্লাহ দুনিয়ার বাইরে থেকে, যে ইন্দোনেশিয়ার জাতীয় খেলার নাম কি। এটা আসলে ইচ্ছা করে এগুলো রাখে, ইচ্ছা করে, মানে এটা কোনো কারণে এটা রাখা। জাস্ট যে চালাক সেগুলো প্রিপারেশন নিবে না। আপনার তো এখানে দুশো দুশো তোলার কোনো দরকার নেই। তাহলে ইন্টারন্যাশনাল যদি আপনি আহ পুরোপুরি মানে কি বলা যায়, টার্গেট করেন, খুব এক্সট্রাঅর্ডিনারি প্রিপারেশন না হইলে ইন্টারন্যাশনাল 10 তোলাটা একটু ডিফিকাল্ট। আমি সব সময় 11 থেকে 12 এই রেঞ্জের মধ্যে পেয়েছি, এবং এই রেঞ্জটাকেই টার্গেট করি সবসময়। ও 11 12 মোটামুটি তোলা যায় আপনার যদি মোটামুটি কনসেপ্ট থেকে তোলা যায়। এর মধ্যে একটা বড় টপিক হচ্ছে এই যে সংগঠনগুলা, সম্মেলন এবং পরিবেশ। ইদানিংকালে কেন জানি পরিবেশ রিলেটেড কূটনীতি গুলা খুবই বেশি কাজে আসছে বাংলাদেশের জন্য, মানে প্রচুর আসছে এখানে। কারণ বাংলাদেশ ইজ ওয়ান অফ দা, মানে আপনার কি বলা যায়, ইনএভিটেবল পার্ট অফ দিস প্রসেস। তো জলবায়ুটা থাকে। জলবায়ুর কেসে একটু বলে রাখি, এখানে হয়তো থাকবো বা না থাকবো, আচ্ছা যখন আসবে তখনই আমরা বলবো। আহ ডাব্লিউএমওটা খুব একটা দরকারি কিছু না, জাস্ট আবহাওয়াটা মনে রাখলে হয়, খুব একটা আসে না। ইউএনডব্লিউটিও, ও এখানে একটা জিনিস আলাদা করে নেবেন। সদর দপ্তর গুলা দেখা গিয়েছে যারা হচ্ছে সব আর্থিক সংগঠন আর্থিক সংগঠন সেগুলো সব সুইজারল্যান্ডে, জেনেভায় আর্থিক সংগঠন গুলা। তারপর জাস্টিস টাইপ ব্যাপারগুলো আইদার হচ্ছে নেদারল্যান্ড বা হচ্ছে ইটালিতে। তো এক একটা এক এক জায়গায় সেগ্রিগেট করা আছে। নেদারল্যান্ড বা ইটালিতে হচ্ছে মানে আপনার জাস্টিস আইন এসব আহ একটু আর্থিক গুলা হচ্ছে সুইজারল্যান্ডে। এবং সুইজারল্যান্ডে যে দুইটা ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে, জেনেভাতে হচ্ছে অর্গানাইজেশন মেট্রোলজিক্যাল, একটা হচ্ছে আইইউসিএন। এটা আইইউসিএনটা বেশ ইম্পর্টেন্ট, আইইউসিএনটা বেশ কয়েক জায়গায় আসছে। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আইএমও। বাই দ্য ওয়ে, এই ক্লাসটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে এইটা আছে, এইটা নাম, খুব বেশি বোঝানোর কিছু না, জাস্ট মাথায় ঢুকাই ফেললে হবে। আইএমওটা কিন্তু হচ্ছে আপনার নৌ চলাচল সংক্রান্ত। এই প্রসঙ্গে একটা কথা বলি, রিসেন্টলি কিন্তু নৌ চলাচলে ঝামেলা হচ্ছে, এটা কোয়েশন আসতে পারে যে আফ্রিকার এই পাশে এবং সৌদি আরবের এইদিকে, যেটা ওই হরমুজ প্রণালী হয়ে এই দিকে আসার পথটা যেটা সুয়েজ ক্যানাল হয়ে যাবে, এখানে কিন্তু ইয়েমেন, এই যে ইয়েমেন এখানে আছে, ইয়েমেন, ওরা এখান থেকে কিন্তু হুতিরা অ্যাটাক করছে, যাতে এই পথটা একদমই কি অফ হয়ে যাচ্ছে। ফলাফল উত্তামাশা ঘিরে পুরা ওই যে ভাস্কো দা গামা যে রোড আবিষ্কার করছিল, পুরা আফ্রিকা ঘুরে এখন তাদেরকে ভূমধ্যসাগরে প্রবেশ করতে হচ্ছে। প্রচুর টাইম যাচ্ছে, প্রচুর ইয়া নষ্ট হচ্ছে। ইদার রিসেন্টলি ইউকে আর ইউএসএ জয়েন্টলি ইয়েমেনে অ্যাটাক করা শুরু করেছে, যাতে হুতিরা, হুতি, ইরানি ব্যাকড হুতিরা যাতে এই কাজটা আর করতে না পারে। তো এইটা একটা হচ্ছে খুবই আহ, মানে কমপ্লেক্স বিষয় হয়ে গেছে। এইগুলা কে দেখে? আইমো দেখে। কিন্তু যদি আপনার ওই যে সমুদ্র সীমা বা এইসব জিনিসগুলো পুরোপুরি আইমো দেখে না। মেরিটাইমের জন্য আলাদা একটা কি আছে,
একটা আপনার জুডিশিয়ারি পজিশন আছে, একটা আদালত আছে, ওইখানে মিলে দেখা হয়। একটা তো জার্মানিতে, আমরা তো জিতছি এটাতে। আচ্ছা, আইএমওটা জাস্ট চলাচল গুলা কন্ট্রোল করে, বাট মামলা টামলা এখানে আবার হয় না। তো ওরাই তখন বলে দিয় যে হ্যাঁ আচ্ছা আপনার জাহাজটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। অথবা কি হইতে পারে, অথবা হইতে পারে যে আপনি একটা জাহাজ ভাড়া করেছেন, সো এখানে একটা ইন্টারন্যাশনাল ট্রেড থাকে যে মিনিমাম কত স্যালারি পে করবেন, কয়টা কার্গো নিতে হবে, কার্গো কতদিনে নিতে হবে, যদি চুক্তি ভঙ্গ করে তখন কি হবে। এই চুক্তিগুলো আইএমও করে, বাট তারা কোনো মানে জুডিশিয়ারি ডিসিশন দিতে পারে না। ওইটা হচ্ছে নৌ আদালতেই দিতে হবে। আচ্ছা, তো এখান থেকে আপনাদেরকে দুটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে বাংলাদেশ কোন কোন জায়গায় জিতেছিল। একটা তো জার্মানিতে, মানে সমুদ্র সীমা কোন 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 আদালতে জিতেছিল, একটু বলতে পারবেন? মানে প্রথমটা যেমন হচ্ছে প্রথমে জিতেছিল একটা মিয়ানমারের ভাইয়া সাথে। পিসিএ তে লিখছিল। পিসি এটা কোথায়? সদর এটা, দপ্তরটা খেয়াল আসতেছে না এখন। আচ্ছা ইয়াতে ওই ইন্ডিয়ার সাথে কোথায় হয়েছে এটা বলতে পারবেন? ইন্ডিয়ার সাথে পিসিএ তে। আর 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 মিয়ানমারের মায়ানমারের সাথে সাথে ইটলসে। ইক্লসে। এটা কোথায়, ইক্লসটা কোথায়? এটা কিন্তু মিয়ানমারের সাথে কিন্তু ওই হার্মবুগ, মানে জার্মানির হার্মবুগে এটাই হয়েছিল। এটা মাথায় রাখেন। আচ্ছা, তো আর আইইউসিএন যেটা আছে, এটা ইদানিং কালে খুব মানে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ হচ্ছে আপনার জীববৈচিত্র্য, তারপর হচ্ছে আবার কিছু ক্ষেত্রে আইইউসিএন মানে যদি মনে করেন কোনটা হাওর বা সুন্দরবনে তারা যদি দেখে মানে জীববৈচিত্র্য লঙ্ঘন হচ্ছে, তারা তারা এখান থেকে কাজ করতে পারে। আচ্ছা, এরপরটা হচ্ছে ওই যে ওইটা, একটা তো হচ্ছে আপনি বলেন জার্মানিতে, একটা কিন্তু ওই যে বললাম নেদারল্যান্ডসে থাকে, নেদারল্যান্ডসে। এটা মনে রাখেন, যেটা হচ্ছে স্থায়ী সালিসি আদালত, এটা নেদারল্যান্ডসে, হেগে। এই নেদারল্যান্ডসে সবই হচ্ছে এই আইন টাইন এসব। ইন্ডিয়ার সাথে নেদারল্যান্ডসে, আর মিয়ানমারের সাথে কিন্তু হচ্ছে জার্মানিতে, দুইটা আলাদা জায়গায়। এটার অবশ্য কারণ আছে। ইন্ডিয়ার সাথে মানে ইন্ডিয়ার সাথে সমস্যাটা একরকম। মহিষ, একটা হচ্ছে মহিষোপান নিয়ে, আর একটা হচ্ছে যে আপনার স্থল সীমা থেকে কতটুকু অধিকার করা যাবে সেটার বিষয়ে। দুইটা আলাদা আলাদা ফিল্ড ছিল, দুইটা আলাদা আলাদা জায়গায় হয়েছে। আচ্ছা, ডাব্লিউডাব্লিউএফ হচ্ছে ফান ফর নেচার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ওয়ার্ল্ড ওয়াচটাও খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা মেইনলি দেখবো হচ্ছে ইউএনইপি, এটা ইম্পর্টেন্ট কেনিয়া নাইরোবিতে, এবং এটাও এনভায়রনমেন্ট কাজ করে। গ্রিন পিস, এটা থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন আসছে, এবং রিসেন্টলি যে আমরা যে জব সলিউশন দেখি এখানেও বারবার আসে। এটা ভালোভাবে ট্রিপল স্টার মনে রাখবেন, গ্রিন পিস নাম শুনে বুঝছেন, গ্রিন, গ্রিন মানে পরিবেশবাদী সংস্থা। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে। একটা ছোট মেয়ে ছিল গ্রেটা থুনবার্গ, সে কিসের ছিল, তার সংস্থার নামটা বলতে পারবেন? তারটা কোন দেশের ভিত্তিক ছিল এটা বলেন ফার্স্ট অফ অল, বা তার কি কোনো নাম আছে? আচ্ছা, যেটা বলি, সে ছিল একটা সুইডিশ, এবং তার আপনার অ্যাকশনটা ছিল ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন। ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন এটার উপর সে কাজ করে মেনলি। অথবা বলতে পারেন স্ট্রাইক ফর ক্লাইমেট, এটাও একটা নাম ছিল যদুর মনে পড়ে, বাট ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন এটাকেই বলা হয়। সে হচ্ছে সুইডিশ। এখানে একটা কাজ হচ্ছে। আইপিসিসি, এই যে আবার সেই ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ, এটাও খুব ইম্পর্টেন্ট। কারণ ওই যে আপনার মানে অনেকটা তারা হচ্ছে ওই যে আপনার ধরিত্রী দিবস এগুলোর সাথে খুব ক্লোজলি কানেক্ট কাজ করে, নোবেল পুরস্কার পায়। এটা ঝুঁকি মূল্যায়নে কাজ করে। আচ্ছা, গ্রিন ওয়াচ, গ্রিন পিস, এখানে একটু ডিফারেন্ট। গ্রিন পিসটা দেখেন, গ্রিন পিসটা কিন্তু নেদারল্যান্ডে, আর গ্রিন ওয়াচটা হচ্ছে কিন্তু জার্মানিতে। এটা একটু ভালোভাবে দেখে যায়, এর মধ্যে প্রচুর কনফিউশন। আর কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, যেখানে মানে সদস্য 96 জন, বাট ওদের সবগুলা ক্লস মানে নাই, তাই 168টা দেশ হচ্ছে সিগনেচারি বা স্বাক্ষর করেছে। হ্যাঁ, প্রথম সম্মেলন হয় বার্লিনে। এখন হচ্ছে কত নাম্বার কপ সম্মেলন চলছে একদম। আচ্ছা, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, লাস্ট কপটা কোথায় হয়েছে এবং কত তারিখে হয়েছে? এনিওয়ান? ইন্ডিয়া হয়েছে এবং এটা কত নাম্বার? এটা কপ টোয়েন্টি 28, এইট হ্যাঁ, টোয়েন্টি দুবাই। এইট 28 ইন্ডিয়াতে কবে হয়েছে?
এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মনে রাখেন। আর লাস্ট COP 27 সেটাও ছিল কোথায়? ইজিপ্টে, অ্যাজ ফার কপ এজ আই টোয়েন্টি রিমেম্বার। এইট তো মনে হয় আরব আমিরাতে হয়েছে। এর পরেরটা আরব আমিরাতে হবে এর সম্ভবত। পরেরটা তেমনটা হবে, এর মোস্ট পরেরটা প্রবাবলি হবে। আজারবাইজানে হওয়ার কথা না, মানে এটা না, টোয়েন্টি আরব এইট আমিরাতে, 28টা আরব আমিরাতে। হ্যাঁ ইউএতে হয়েছে। 27টা 27টা মিশরে। মিশরে, হ্যাঁ এটাই বলছে, মিশরে শার্ম আল শেখে হয়েছিল। আচ্ছা, 28 কিন্তু হয়ে গেছে, 28 হয়ে গেছে। আমিও জানতাম যে 28 হয় না, না 28 হয়ে গেছে। মনে হ্যাঁ, পড়লো, ওই যে খুব আপনার সম্ভবত ডিসেম্বরে হয়েছে, 9 থেকে ডিসেম্বরে না, হয়েছে 28 আপনারা। নভেম্বরে হয়েছে, 23 নভেম্বর তবে 9 থেকে ডিসেম্বরে 19 মনে হয় শেষ নভেম্বর হয়েছে। খুব সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরে শেষ হয়েছে, নভেম্বরে শুরু হয়েছে। আপনারা ভালোভাবে ট্রিপল স্টার লিখে নেন যে লাস্ট কপটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে। লাস্ট কপ না, লাস্ট কপ 27, যেটা মিশরেও হয়েছে 2022-তে, ওইটা একটু দেখে নিবেন। কেন জানি কপ নিয়ে বিসিএস এর খুবই একটা, মানে পিএস এর খুবই একটা সহানুভূতিশীল জায়গা আছে। তো এই দুটা মাস্ট। আচ্ছা, ইউএনএফসিসি যারা আবার আইপিসিসির সাথে কাজ করে, ওই যে তারাই হচ্ছে ধরিত্রী সম্মেলনের মেয়েদের কাজ করে ডিউটি জেনারেট। তাই ধরিত্রী সম্মেলন কবে হয়েছে, কোথায় হয়েছে, এটা হচ্ছে পিএসসির আরেকটা খুবই আনন্দের খবর। আর বাংলাদেশ কবে স্বাক্ষর করেছে, আই গেস 1992টা মনে রাখলেও ইদানিং কালে কেন জানি পিএসসি যে প্রশ্নগুলো করছে সেখানে হচ্ছে সাল ঠিক রাখে, ডেট গুলো চেঞ্জ করে দেয়, 9 জুন, 9 জুলাই, 9 আগস্ট, 9 সেপ্টেম্বর, এই মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, সো এইটা একটু ভালো করে রাখবেন। তাহলে দুইটা গৃহীত চুক্তি, দুইটা, কিয়োটো প্রটোকল, একটা হচ্ছে প্যারিস চুক্তি। আচ্ছা, এখানে নাই মনে হয়, তা আমি একটু, আচ্ছা এটা আসছি, তারপর বাংলাদেশ নিয়ে একটু কথাবার্তা শুরু করবো আমরা। গ্রিন ক্রস অর্টাসন কোনো দরকার নাই, এটা চোখ চোখ চলে যায়। তাও রাখা, তাহলে বলতে পারেন যে রাখা হয়েছে কেন, কিছু তো রাখতে হয়, নাহলে পরে বলবো যে রাখি নাই কেন। আচ্ছা, গ্রিন বেল্ট মুভমেন্ট, এটাও খুব একটা দরকার নেই আমাদের। গ্রিন পিস আর গ্রিন ওয়াচ মোর দেন এনাফ। V20 এটা ট্রিপল স্টার। আবারও সেই আপনাদের কাছে আমার প্রশ্ন, লাস্ট V20 সম্মেলন কি হয়েছে কোনো? নাকি মানে এটা যদি হয়ে থাকে কবে হয়েছে, এবং বর্তমানে V20 চেয়ার কে আছে, কোন দেশ? V20 চেয়ারটা ডিপ ছিল একবার, বর্তমান সভাপতি খুব সম্ভবত ঘানা। একটা দ্বীপ ছিল, ওই দ্বীপটা বার্বাডোস মোস্ট প্রবাবলি বাংলাদেশ থেকে নিয়েছিল। এখন কি আছে সে, নাকি নাই? একদম লেটেস্ট তথ্যটা কি বলে? অবশ্যই এটা যদি চেঞ্জ হতে থাকে সেটা দিয়ে না, বিকজ আমি বললাম আবার জানুয়ারির মধ্যেই সব কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো এটা একটা ঝামেলা, এটা কিন্তু একটু মাথায় রাখেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2005 সালে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চন, V20-তে দেশের কোন প্রতিনিধি জয়েন করে? অর্থমন্ত্রী। ভেরি গুড, এটা কিন্তু খুবই মাথায় রাখেন। এটা কিন্তু অর্থমন্ত্রী জয়েন করে, ফাইন্যান্স মিনিস্টাররা। তো এটা কিন্তু, এটা মাথায় রাখেন। আচ্ছা আচ্ছা, ইদানিং V20-র সাথে রিসেন্টলি আফ্রিকা ক্লাইমেট সামিট দুটো একসাথে কাজ করছে। সেই হিসেবে ওই আপনি মনে হয় বললেন না, ঘানা। হ্যাঁ, এখন হচ্ছে ঘানা হচ্ছে চেয়ার। তার নাম, নাম না, নাম আসে না, ঘানা এখন চেয়ার। আগে ছিল মার্শাল আইল্যান্ড মোস্ট প্রবাবলি, এর আগে ছিল বাংলাদেশ, তারপর মার্শাল আইল্যান্ড, এখন হচ্ছে ঘানা। এই যে এই জন্যই তারা আফ্রিকান ক্লাইমেট চেঞ্জের সাথে একসাথে কাজ করে। সো এটা একটু V20-টা একটু মার্ক করে রেখে, এটা দরকার লাগবে। গ্রিন ক্লাইমেট ফান্ড, এখানে ইদানিং প্রচুর কাজ হচ্ছে, এবং বাংলাদেশেরও একটা নিজস্ব জলবায়ু তহবিল আছে, যেহেতু বাংলাদেশের ইন্টারনাল হয়ে এটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এ চলে যাবে, এটা আর আইএতে আসবে না। এটা আবার একটা ঝামেলা। এখন এই যে রিসেন্টলি আমি প্রচুর ঘাটাঘাটি করলাম, বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা ছিল, কিন্তু কোন এক অজ্ঞাত কারণে বাংলাদেশ এখনো সহায়তা কিন্তু পায় নাই। তো আপনারা যদি জানেন, ওই যে $800 কোটি তহবিল হয়েছিল রিসেন্টলি, মানে বাংলাদেশও তৈরি করেছে এবং বাংলাদেশ চেয়েছে, বাট যত মানে বাংলাদেশ যে BCCT যেটা আছে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, তারা $800 কোটি তহবিল করেছে, এবং তারা বিভিন্ন জায়গা থেকে চেয়েছে, বাট সৌর সেল বা এগুলোর জন্য, কিন্তু স্টিল এখনো পায় নাই। মানে সবাই বলছে যে দিবে দিবে, কিন্তু কেউ এখনো দেয় নাই। কে কে ফাইন্যান্স করবে? IMF ও থাকবে, ADB ও থাকবে, ম্যাক্সিমাম ADB থাকবে, আসলে সবচেয়ে বেশি সহায়তা দিবে ADB। আর IMF এটাকে তদারকি করবে। বর্তমানে নাকি ওরা $40 কোটি মতো প্রিপেয়ার করেছে, বাট স্টিল আমরা এখনো হাতে পাই না। যদি পরীক্ষার আগে চলে আসে, একটু ভালো করে দেখে যাইয়েন যে টাকাটা দেওয়া হয়েছে নাকি হয় নাই। এটা জানাছিল যে 3 ডিসেম্বর দিবে, বাট এখনো এটা কোনো আপডেট পাওয়া যায়নি। মানে বাংলাদেশ কোনো
পুরোপুরি কনফার্মেশন পায় নাই। তো কিন্তু এটা এটা আসতে পারে যে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে কত টাকা পেয়েছে বাংলাদেশ, কারণ আমরা তো হচ্ছে ভুক্তভোগী এই ক্লাইমেট চেঞ্জে। হ্যাঁ, কারণ এডিবি তো মানে বলছিল যে 150 কোটি মানুষ 2050 সালের মধ্যে সরাসরি জলবায়ু পরিবর্তনে আক্রান্ত হবে। আচ্ছা, ওয়াটার এইড, এটা যদিও ব্রিটেন, এটা ব্রিটেনে, কিন্তু এটা বাংলাদেশ নিয়ে প্রচুর কাজ করে। ওয়াটার এইড এর প্রচুর প্রজেক্ট আছে। স্যালিনিটি, ওই যে খুলনা বা ইয়া অঞ্চলে স্যালিনিটি খুবই বড় একটা সমস্যা। তো এই স্যালাইন ওয়াটার নিয়ে ওরা কাজ করে। আচ্ছা, ফান্ড এবং ওয়াটার এইড একটা কাজ করছে হচ্ছে রূপপুরটাকে নিয়ে তারা কনসার্ন। কেন? কারণ রূপপুরে আপনার নদীর পাশে হয়েছে, পদ্মার পাশে, পাবনাতে। তাহলে যেটা হবে যে আপনি তো জানেন যে রিয়েক্টর যেগুলো ঠান্ডা করতে প্রচুর পানি লাগে। ইয়া, তো পানিগুলো কোথায় ঢালবে? নদীতে। তো বুঝতে পারছেন এত হিটেড ওয়াটার পানিতে গেলে এটা কি অবস্থা হইতে পারে, এটা একটা ইস্যু। আবার একটা ইস্যু হচ্ছে পদ্মা শুকায় যাচ্ছে। তো পানির চাপ, নর্মালি কি হয়, নদী থেকে পানি সমুদ্রে যায়। যখন নদীতে পানি শুকিয়ে যাবে তখন সমুদ্রের পানি নদীতে প্রবেশ করা শুরু করবে, লবণাক্ততা শুরু হবে, স্যালিনিটি। এটাই একটা বড় সমস্যা হচ্ছে ইদানিং কালে আমাদের। আচ্ছা, ফান্ড ফর ওয়াইল্ড নেচার, এটা কার্যক্রম বাংলাদেশের ধারে কাছেও নাই, সো এটা নিয়ে আমরা কনসার্ন না। এটা একটু মাথায় রাখি। আচ্ছা, এখন আহ ধরিত্রী সম্মেলন যেটা, যদিও রিসেন্টলি ধরিত্রী সম্মেলন খুব একটা ইফেক্টিভ না, নাইনটিজ এর দিকে ছিল, বাট ওই যে বললাম যে পিএসসির আবার কিছুটা স্মৃতিকাতরতা পছন্দ। মনে করেন পিএসসি তে যেটা হয়, সাপোজ আমি প্রশ্ন করছি, আমার বয়স হচ্ছে 70-এর কাছাকাছি বা 60-এর কাছাকাছি, একটু বয়স্ক মানুষজনই কোয়েশ্চেন করে, মানে সচিব বা অতিরিক্ত সচিব বা এরকম, বা ভার্সিটির প্রফেসরই ধরেন। তো হঠাৎ করে তার মনে হচ্ছে, আরে আমি তো 90 সালে একটা বিশাল একটা প্রোগ্রাম হয়েছিল, দেই এটা এমসিকিউ তে ধরে, দেখবেন এমসিকিউ চলে আসছে। আচ্ছা, তো 97, এটা একটা একটা ট্রিক্স, এটা আপনার ভাইবা বোর্ডের ট্রিক্সটা হয়। ভাইবা বোর্ডে এজন্য সবাই বলে যে কখনো বেশি পারতে নাই। কারণ ভাইবা বোর্ডে যে মনে করেন বোর্ড চেয়ারম্যান সে তো আছেই, কিন্তু বাকি যে এক্সটার্নাল দুজন থাকে তাদের কাজই হচ্ছে তারা কত বস এটা প্রমাণ করা। যে চেয়ারম্যানের কাছে যেটা প্রশ্ন করলো আপনি পারলেন না, তখন তাকাই বলবে হ্যাঁ হ্যাঁ দেখছেন, প্রশ্ন তো আমার প্রশ্ন তো পারে না, সব পেরে গেলে আবার একটু ঝামেলা আছে, তখন আরো পেঁচাবে। তো এটাই, তো ওরা দেখাইতে চায় যে অনেক একটা আনকমন এমসিকিউ দিয়ে যে কত বড় বস তারা। আচ্ছা, হাওয়ার আমরাও বস, সমস্যা নাই। তো ধরিত্রী সম্মেলন যেটা হচ্ছে, এটা কিন্তু আবার +5-এ এসে বসে আছে 63 দেশ। মেইনলি মনে রাখবেন এই কত সালে হয়েছিল, 1997-এ। এন্ড দ্য প্রোগ্রাম অর দ্য ফার্দার ইমপ্লিমেন্টেশন এজেন্ডা 21 যদি আসে, ধরিত্রী সম্মেলন থেকে আসছে। হ্যাঁ, হ্যাক সম্মেলনটা এটাও ইম্পর্টেন্ট, পরিবেশ বিষয় হয়, কিন্তু এটা ডিসিশনটা খুব একটা আমাদের জন্য কাজের না। আচ্ছা, এইখান থেকে যে ওয়ার্ল্ড সামিট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটাই পরে আমরা এমডিজি কে কাজ, মানে সরিয়ে এসডিজি হিসেবে কাজ করি। 2015 সালে স্টার্ট হয়, জাতিসংঘ থেকে 2015 সালে হয়। আর আর এটা শেষ হবে কত, 2030 সালে শেষ হবে এসডিজির গোল গুলা। বাংলাদেশ তো আলাদা একটা এসডিজি সেলই আছে। আচ্ছা, এসডিজি থেকে কিন্তু প্রশ্ন এখানে আসতে পারছে, এসডিজিটা একটু দেখে যায়। হ্যাঁ, এটা বাংলাদেশ পার্টেও আসতে পারে, আবার আপনার এই পার্টও আসতে পারে। হয়তো বলতে পারে এসডিজির কোন পার্টটা পরিবেশ, কত নাম্বার ইন্ডিকেটরটা পরিবেশ হয়, কত নাম্বার একটা কিন্তু হচ্ছে সর্বোপরি সাস্টেনেবল একটা সিটি বা টাউন, ওইটাও কিন্তু একটা পরিবেশের সাথে কানেক্টেড। সো কয়টা কানেক্টেড এটা একটু ভালোভাবে দেখে যায়। হ্যাঁ, এটা একটু বিতর্ক আছে যে অনেকে বলে এটা পরিবেশের সাথে না, বা এটা পরিবেশের সাথে। একটা সুন্দর পিরামিড আছে, এটা সেট লিস্টে দেওয়া নাই, দেখবেন একটা পিরামিড আছে, সবচেয়ে বেসটাই হচ্ছে কি, মানে আপনার ওই যে পরিবেশ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে আছে একটা, কয়েকটা মনে হয় যে ওয়াটার বডির সাথে আছে, তারপর হচ্ছে আপনার জীব পরিবেশকে রক্ষার জন্য আছে, আর সর্বোপরি একটা আছে সব মিলে সাস্টেনেবল টাউন ক্রিয়েট হবে। তো এগুলো একটু ভালোভাবে দেখে যায়, এসডিজি গোলস গুলা প্লিজ। হ্যাঁ, বালি সম্মেলন এটা দরকার নাই। আর মালদ্বীপে একটা হয়েছিল, যেটা হচ্ছে পানির নিচে হয়েছিল, যারা জলবায়ু নিয়ে, এটা মালদ্বীপে হয়েছিল। এখানে আপাতত আর সমস্যা, এখানে আর বেশি কিছু নাই এটাতে। আচ্ছা, এবার হচ্ছে গ্রিন ফান্ড, যেটা পরিবেশ দুর্যোগ মোকাবেলায়। তো গ্রিন ফান্ড কারা কারা করেছিল, একটু আগে বলেছি, বলতে পারবেন গ্রিন ফান্ড কারা কারা করেছিল? গ্রিন ক্লাইমেট ফান্ডে কে কে আছে অংশীদার? একটা তো অবশ্যই হচ্ছে আইএমএফ, বা এশিয়ান অঞ্চলে আবার কাজ করে কি এডিবি। আর কে কে আসছে? এই ইউএনএফ, ইউএনএফসিসি। এক্স্যাক্টলি, ইউএনএফসিসি আছে। কারণ ওরই যে ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্কের মধ্যেই বাকিরা কাজ করে। কিন্তু এই যে আমরা যেমন গ্রিন ক্লাইমেট ফান্ড বা জিসিএফ, এটা কোথায়, কোন দেশের বেস করে আছে বলতে পারবেন? কোন দেশে আছে? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা দেশে আছে, এজন্যই আমি প্রশ্নটা করলাম।
কেউ তো কি ভাইয়া জানেন? সাউথ 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 কোরিয়া। কোরিয়া। এক্স্যাক্টলি, ভেরি গুড। ইনচন সাউথ কোরিয়াতে। আচ্ছা, ইনচন যেটা জায়গাটা আছে এটা কিন্তু হিস্ট্রিক্যালি খুবই ফেমাস। ফেমাস এই জন্য যে যখন কোরিয়ার যুদ্ধ হচ্ছিল দুই পক্ষের মধ্যে, আপনার যুদ্ধটা মনে রাখেন, যেটা ইন্টারন্যাশনাল টপিক তাই বললাম, যে কোরিয়ার দুইজন তো মনে করেন এইভাবে আছে। হ্যাঁ, এটা এদিকে চায়না, আর এইদিকে হচ্ছে আমার সাউথ কোরিয়া, এইদিকে সাপোজ এইখানে হচ্ছে ইনচন ছিল। তো প্রথম যুদ্ধে কিন্তু উত্তর কোরিয়া পুরো দক্ষিণ কোরিয়া দখলই করে ফেলছিল। তারা একদম এই জায়গায় নিয়ে আসছিল, মানে এইটুক জায়গায় লাস্ট ছিল কোরিয়ান বাহিনী, সাউথ কোরিয়ান আর এই জাতিসংঘের কিছু বাহিনী। তারপরই হচ্ছে আমেরিকা 1950-এর দিকে মনে হয় একটা সারপ্রাইজ এমফিবিয়াস ল্যান্ডিং করে এনচনে। এখানে এসে তারা কাট করে দেয় উত্তর কোরিয়াকে। ওই যে উত্তর কোরিয়া হারা শুরু করছে, এরপরে তো আর মানে দক্ষিণ কোরিয়া দিকে আসতে পারেনি। তো এটা খুবই হিস্ট্রিক্যালি খুবই ফেমাস একটা জায়গায় ইনচন করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে গ্রিন ফান্ড। মানে এটা একটু বলার কারণ, মানে লাইফে অনেক পেসিভ পড়ালেখা অনেক সময় কাজে চলে আসে। যেমন আমি বলি, 40 বিসিএস একটা এমসিকিউ আসছিল যে বেলারুশের রাজধানী কি। একদিন কি জানি মনে করে যুদ্ধের ভিডিও দেখতেছিলাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছু বসে বসে কিছু ভিডিও দেখি ইয়াতে আপনার ইউটিউবে বসে বসে। ওখানে একটা জায়গায় একটা একটা সার্টেন জায়গায় বলতেছিল যে মিন্স্ক পার হয়ে সোভিয়েতরা রাশিয়ার দিকে আগাচ্ছে, সরি জার্মান রাশিয়ার দিকে আগাচ্ছিল মিন্স্কে। আবার একটা হচ্ছে খার্কভের দ্বিতীয় যুদ্ধটা এখানে হয়েছিল। তো মিন্স্ক শব্দটা মনে আছে ছিল। এখানে 40 বিসিএস আমার এটা কাজে লেগে গেছে। একটাই আছে ম্যাথ থেকে আনকমন, একটাই পারছি আমি। কেন পারছি? হুদাই, এটা পড়ালেখা থেকে আসে নাই। সো ওই কিছু আসলে ইউ নেভার নো, কিছু পড়ালেখা আসলে চলে আসে। কপালটা, কপাল ছাড়া আসলে কিছুই না। বিসিএস আসলে যে যাই বলুক, আমি টিল নাও বিলিভ করি যে 50% পুরাটাই কপাল। ভাই বাবুর পুরাটাই কপালের উপর। 80% কপাল, 20% নিজের উপর। যদি কেউ ভাব নিয়ে থাকে যে সে একাই বস হয়েছে, এটা বিষয়। ভাইবা বোর্ডের চাইলে ভাইবা বোর্ড সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট কেউ শেষ করে দিতে পারে। আলতু ফালতু প্রশ্ন করে। এক ভাই ঢুকছিল, তাকে গিয়া বলে এই নদীর নাম কি, ওই নদীর নাম কি, এই নদীর দুটি উপনদী আর শাখা নদীর নাম বলো। সে তো হা করে তাকায় আছে। যে বললো এডমিনের প্রিপারেশন দিছে, কই প্রশ্ন করবে এডমিন হিসেবে আপনি কি করবেন না করবেন। ওমা, নদীতে চলে গেছে, নদী থেকে আর বেরিয়ে হয় না। শেষ, নদী দিয়ে শেষ, শুরু নদী দিয়ে শেষ। ভাই 10%ও পারে নাই, পরে দেখা গেল জন্য এডমিনে চলে আসছে 37 বিসিএস। হয়তো তার মেন্টালিটি টেস্ট করছে, সে হয়তো নার্ভাস হয় নাই তো। কিন্তু এটাই বল, মানে আরেক বোর্ড থাকে, যেমন আমাদের এক ভাই ছিল, তাকে 38-এ উনি নন ক্যাডার, ফাদার অফ নন ক্যাডারের বোর্ডে এক ভাইবা দিয়েছিলেন। ঢুকলো, আমি নামটা বলবো না, বাট সবাই চিনে তাকে। সে ফার্স্টে ইংলিশে কথা শুরু করবো বললো, নেম দা এসডিজি ইন্ডিকেটরস। তো বলা শুরু করছে, তারপর বলছে, না ইংলিশে বলতে হবে। ওকে ফাইন, ইংলিশে বলা শুরু করলো। তারপর বলে, না ভাই তোমাকে সিরিয়ালি বলতে হবে। বলে সেটা কাগজ বের করছে, সিরিয়ালে লেখা ছিল ওখানে, বলে যে তুমি সিরিয়ালি বলো 1 থেকে 17। পারে নাই, বের করে দিছে নন ক্যাডার। 40-এ আবারও কিছু পারে নাই, কিন্তু উনার যে প্রফেশন, বোর্ডের চেয়ারম্যানও সেম প্রফেসর, সে এত খুশি হয়েছে তাকে দেখে। ভাই ভাবতো 10 মিনিট হয়ে শেষ, অ্যাডমিনে চলে আসছে। এটাকে আপনি কি বলবেন লাখ ছাড়া? আচ্ছা, মানে গ্রিন ফান্ড হচ্ছে কেন্দ্রীয় তহবিল, এটা সাউথ কোরিয়াতে, এবং ইউএনএফসিসি সাথে হচ্ছে বাংলাদেশে এদিকে এডিবিও কাজ করে, আইএমএফ ও কাজ করে। আইএমএফ তদারকি করে, আর এডিবি বাংলাদেশকে ফান্ড দিচ্ছে, জাইকাও দিচ্ছে। গ্লোবাল জিরো, বিশ্বক পরমাণু অস্ত্র অবমুক্তকরণ কর্মসূচি, এইখান থেকে আমি আরো একটা পয়েন্ট দিতে চাই। পারমাণবিক কর্মসূচি রোধ করার জন্য খুব দুইটা বড় বড় চুক্তি আছে, বলতে পারবেন কি রাশিয়া আর ইউএস এর মধ্যে? স্টার্ট আছে। এক্স্যাক্টলি, স্টার ট্রিটি কয়টা হয়েছিল? স্টার্ট 1 2, আর এখন হচ্ছে নিউ স্টার্ট আছে একটা। স্টার টু, এটা কি অ্যাক্টিভলি আছে নাকি নেই? এখন ভাই আবার নতুন একটা স্টার্ট নিছে, নিউ স্টার্ট নামে। হ্যাঁ, এখন আগেরটা এটা আসলে এটা হয়েছিল কবে? এটা 2011 সাল থেকে শুরু হয়েছিল নিউ স্টার্ট, যেটা 2011 সাল থেকে। বাট এইটা কি কাজ করছে নাকি এক্সপায়ার্ড হয়ে গেছে? এটা বুঝতে পারতেছি না। ও, এটা 2026 সাল পর্যন্ত আছে, এটা মাথায় রেখে 2026 সাল পর্যন্ত আছে। আর স্টার্ট ওয়ানটা কবে হয়েছিল এটা কিন্তু আসে, এটা যদিও স্টার্ট ওয়ান আপনার অনেক দিন ধরেই চলেছে। এটা নিয়ে কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে কি, ড্রাফট করা হয়েছিল 1982-তে। তো অনেকে ড্রাফটের সালটাই বলে দেয়, কিন্তু আলটিমেটলি সাইন হয়েছে কিন্তু 1991-এ, যখন তখন সোভিয়েত ইউনিয়ন এক্সিস্ট করতো। 1991-এ, এটা একটু মাথায় রাখেন স্টার্ট ওয়ানটা। দেন স্টার্ট টু, এখন নিউ স্টার্ট 2011-এ কাজ হচ্ছে, 2026-এ। যেহেতু পরমাণু অস্ত্র অবমুক্তকরণ পয়েন্টটা চলে আসছে, তাই আমি বললাম। আচ্ছা, গ্রিন সার্টিফিকেট
ডেনমার্কে পরিচিত হয়। এখানে ওরা যেটা বলে যে কার্বন ক্রেডিট হিসাব করা হয়, যারা হচ্ছে প্রচুর কার্বন মানে আপনার লিমিটের থেকে বেশি ইউজ করবে তাদেরকে নেগেটিভ কার্বন রেটিং দিবে। যত বেশি সে কার্বন লিমিটের থেকে বেশি ইউজ করবে তত তাকে টাকা হিসেবে দিতে হবে, পে করতে হবে। এই পেমেন্ট গুলা তারা গরিব দেশকে দিবে বা যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে দেওয়া হবে। হ্যাঁ। আর গ্রিন পার্টি, ভ্যালুস পার্টির মতন গ্রিন পার্টি বলা হয়, এটা আসতেও পারে নাও আসতে পারে, দেখে যান গ্রিন যত গ্রিন আছে, গ্রিন বেল্ট মুভমেন্ট, ওই যে ইউএনএপি ওয়াঙ্গেরি মাথেই নোবেল পুরস্কার পাইছিল 2004 সালে। E8 পরিবেশ দূষণকারী 8টি দেশ, এদের মধ্যে সবচেয়ে বেশি, আচ্ছা এইখানে দুটো জিনিস ইন্টারেস্টিং। কার্বন যে এমিশন করে, কার্বন টোটাল এমিশনে হাইয়েস্ট কে আছে? দুইটা জিনিস, একটা হচ্ছে পার ক্যাপিটা আর একটা হচ্ছে টোটাল। টোটালে কে, পার ক্যাপিটাতে কে? টোটালে হচ্ছে চীন টোটাল আর পার চায়না, হচ্ছে পার ক্যাপিটা ইউএসএ। পার ক্যাপিটা ইউএসএ। শিওর? খুব ইন্টারেস্টিং তো আনসার পাবেন। পার ক্যাপিটাতে কাতার। আপনি নেটে সার্চ করেন, কাতার কিন্তু হচ্ছে পার ক্যাপিটায় সবচেয়ে বেশি কার্বন এমিশন করে। মানে ওদের অ্যামাউন্ট কম কিন্তু মানুষও এত কম যে অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ। আর E8 তো হচ্ছে আপনার মানে ইন্ডাস্ট্রিয়াল যে কারগুলো আছে, দ্য কেলিং কার, পরিবেশের সাথে জড়িত রেখাচিত্র, এটা এটা জাস্ট যদি আসে ইন কেস। আচ্ছা, এই যে শুরু হইলো মেইন COP 1। এখন আমরা কি COP 23 জার্মানির বনে, এগুলো কোনো দরকার নাই। কপ লাস্ট 28 27 এই দুটাই কনসেপ্ট। প্রশ্ন যদি বেশি আগে হয়ে যায় COP 27, প্রশ্ন যদি পরে হয় COP 28 আসবে সবসময়। লাস্ট যেটা এবং তার আগেরটা একটু দেখে যাবেন। রামসার কনভেনশন, যেটা হচ্ছে ইরান ফার্স্ট কাজ করে। বাংলাদেশের রামসার প্রথম কোনটা? সুন্দরবন। এটা কিন্তু যদি না আইএতে না আসে, এটা ভূগোল আসার চান্স খুবই হাই। সো একটু ভালোভাবে দেখে যাবেন। 1975 সালে আর 1992-তে সুন্দরবনকে প্রথম রামসার সাইট হিসেবে টাঙ্গাওয়া হাওর আছে। আর এরপর কি আর হয়েছে কোনো? এরপর মোস্ট প্রবলি আর হয় নাই। টাঙ্গুয়ার হাওড়ি সেকেন্ড হয়ে বসে আছে। ভিয়েনা কনভেনশন, এটা হচ্ছে আবার কিন্তু, আচ্ছা ভিয়েনা, এটা দেখবেন ভিয়েনা কনভেনশন একটু ডিফারেন্ট কেন জানেন? এটা ওজোন লেয়ার নিয়ে কাজ করে। এটা সরাসরি আপনার পরিবেশ সংরক্ষণ বা এইসব নিয়ে কাজ করে না। আর সুইজারল্যান্ডের বাসেলে বাসেল কনভেনশন কাজ করে। এই বাসেল কনভেনশন অনুযায়ী কিন্তু হচ্ছে আপনার ওই যে রাশিয়া যে রূপপুর পারমাণবিক কেন্দ্র তৈরি করেছে, এখানে যে আপনার ইউরেনিয়াম যে বর্জ্য থাকবে, এগুলা কিভাবে ম্যানেজ হবে, কিভাবে যাবে, এটা কিন্তু এই বাসেল কনভেনশন অনুযায়ী কাজ করে। আর জিওভিত্তিক কনভেনশন এটা জাস্ট সালগুলো দেখে গেলেই হবে, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এবং আপনাদের আনন্দের সাথে আমি জানাচ্ছি যে সাল মুখস্থ করে গিয়েছেন, কোনো সমস্যা নেই। পরীক্ষার হলে গিয়ে 50% ভুলে যাবে, 50 না আরো বেশি, 60 70% ভুলে যাবে। তাহলে কি পড়বো না? অবশ্যই পড়বো, যতটুকু মনে থাকে। যা রিমেইনিং, এক জগ পানি নিয়ে যাবো, যদি এক গ্লাস পানিও রিমেইনিং থাকে, দ্যাটস আওয়ার গোল। নাহলে তো মানে যারা ওই 5 বছর ধরে পিলি পড়তেছে তারা ছাড়া কেউ টিকতো না। তাও টিকছে মানে যে আসলে সবাই ভুলে যায়। আমি এখনো আবারও বলে আপনাদেরকে, পিলির আর মাত্র কতদিন বাকি। আহ একটু পিলি নিয়ে কথা বলি। এটা কি রেকর্ডিং অফ করে বলবো না অন করে বলবো? যারা ক্লাস করছে তাদের জন্য কি সুবিধা করে দিব? আপনারা কষ্ট করে ক্লাস করছেন, এটা তো কিছু আমি চাচ্ছি বেনিফিট দিতে আপনাদেরকে। সমস্যা নাই, চলুক না, এখানে আচ্ছা যাওয়ার চলো। দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না আমার মানে আমার ইয়া লাগে যে আপনারা কষ্ট করে ক্লাস করছেন। আচ্ছা যাকে বলি, প্রিলির যেটা হচ্ছে আর 45 ডেজ অ্যারাউন্ড বাকি। প্রিলিতে কিন্তু আপনার বেশি পড়ে আসলেই লাভ নেই। ব্যাপারটা হচ্ছে, দেখেন পড়ালেখা দুইটা করা যায়। আমার যেমন টার্ম ফাইনালের কথা বলি, প্রথম দিন আমি 1 1.5 দিনে আমার সিলেবাস একবার শেষ হয়ে যেত। আমার ফ্রেন্ড আমরা জিজ্ঞেস করতো যে ভাই তোর তো সিলেবাস শেষ, বলতো এটা এটা বলতো কি পারোস, পারি না। এটা বলতো পারি না। ম্যাথ এটা পারোস, পারি না। তো তোর সিলেবাস কি শেষ হয়েছে? সমস্যা নাই, প্রথম দিন পর আমি কিচ্ছু পারি না। পরে আমি সেম জিনিস আরেকবার রিভিশন দিলাম, আরেকবার রিভিশন দিলাম, পরীক্ষার সেদিন সকালবেলা আরেকবার রিভিশন দিলাম। ফলাফল না চাইলেও ভুলতে পারতেছি না। পিলিতে সেম। আপনার ভালো করে পড়ার কোনো দরকার নাই। পুরা যে আমার স্লাইডটা একবার পরে রিডিং পড়েন, কিচ্ছু মনে নাই, কোনো সমস্যা নেই। আরেকবার দেখবেন, আরেকবার দেখবেন, 3বার দেখা মনে দেখলেই মনে হবে যে হ্যাঁ চিনি চিনি লাগতেছে। 4বার একবার দিবেন, 5বার একবার। আপনি 45 ডেজকে 5 ভাগে ভাগ করেন। প্রথমে অনেক গ্যাপ, মনে করেন প্রথমে 20 দিন নিয়ে ফেললেন, পরে 25 দিনকে আবার 2 3 ভাগে ভাগ করেন। এই প্রথম 20 দিনে খালি খালি চোখে দেখে যাবেন, যেটা দেখা খালি চোখে দেখে যাবেন, কোনো কিছু মনে রাখার কোনো দরকার নেই। কিন্তু আপনি যেহেতু একবার সব চোখে দেখে ফেলেছেন, নাও ইউ নো কোথায় কি আছে,
কোনটা ইম্পর্টেন্ট একটু বেশি বেশি মনে হচ্ছে, কোনটা ইম্পর্টেন্ট কম কম মনে হচ্ছে। সেকেন্ড বার রিভিশন দিলেন, সেকেন্ড ধাপে, এবার টাইমটা কিন্তু প্রায় হাফ হয়ে যাবে। কিন্তু আপনি এখন আরো ভালো জানেন যে ভাই এই জিনিসটা আর মনে থাকছে না, ওই জিনিসটা মনে থাকছে। পরের রিভিশনে গিয়ে কিছু জিনিস দেখবেন অটোই মনে থাকে, ওগুলো পুরোপুরি বাদ। যেগুলো মনে থাকে না আবার রিভিশন দিবেন। ফাইনাল আরেকবার পরীক্ষার দিন সকালে যদি মনে হয় যে পরীক্ষার দিন সকালে আছে আমি সংবিধান, ইংলিশ লিটারেচার, বাংলা সাহিত্যের কিছু পার্ট আর কম্পিউটারের কিছু পার্ট আমি রিভাইজ করে গিয়েছিলাম, যাতে এগুলো একদম সর্বশেষ মানে আর না মানে না দেখে গেলে হচ্ছে না কোনোভাবে, মানে বারবার ভুলে যাচ্ছি। মানে বিসিএস এর ব্যাপারটা কি জানেন, পিলি ব্যাপারটা আপনি বারবার পড়তে হবে, মিনিমাম মিনিমাম প্রত্যেকটা জিনিস 4 বার চোখে দেখতেই হবে, তাহলে আপনি মনে রাখতে পারবেন না, সব ভুলে যাবেন। 4 বার। এবং এই 45 দিনই হচ্ছে সবচেয়ে বেস্ট পড়ার। আপনি আগে 10 বছর পড়ছেন কিন্তু এই 45 দিন ইগনোর করছেন, কোনো লাভ হবে না। আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি তারা 3-4 বার মানে পিলি করে, যেমন 40-এই, আমি এটা বলতে পারি 40-এ কিন্তু আমাদের প্রশাসনের অনেকে কিন্তু 41-এ পিলি ফেল করছে বাই দ্য ওয়ে। 41 পিলি কোশ্চেন কিন্তু অনেক কঠিন হয়েছিল, কিন্তু এই বারবার পড়া নাই যে কনফিডেন্স 40 তো পাস করছে, 41 পাস করবো, বারবার পড়তে হবে। তো আমি আবার বলে রাখছি আপনাদেরকে যে মিনিমাম 3 বা 4টা সেগমেন্টে ভাগ করেন। লাস্ট সেগমেন্ট 3 দিন, এর আগে সেগমেন্ট 5 দিন, আগে সেগমেন্ট 10 দিন। মনে করেন 5-5-10-20 দিন একদম আলাদা করে ফেলেন, এটা রিভিশন, এই টাইমে নতুন কিছু পড়বো না। আর এই 20 দিন যা মন চায় পড়েন, তারপরে রিভিশন ফেজে ঢুকে যেতে হবে আমাদেরকে, আর কোনো টাইম নেই। এটা প্লিজ মেনটেন করেন আপনারা, তাহলে পৃথিবীটা অনেক আর শান্তি হয়ে যাবে। নাহলে আমি বলছি আপনাদেরকে একদম কমন জিনিস, 2 বার হয়তো দেখছেন খুবই ভালো করছেন, পরীক্ষা লেগে দেখবেন মাথা কাজ করতেছে না, ভুলে গেছেন। আমি নিজের কেসও হয়েছে, প্রচুর ফ্রেন্ডের কেসও হয়েছে। এখন তো মার্কস বেশি উঠছে, 40-41 কিন্তু মার্কস অনেক কম উঠেছিল, 100 কোন টাইনে টুনে পার হয়েছিল 100। আর যতদূর আমি জানি যে আপনার সাবজেক্ট ওয়াইজ মনে হয় প্রিলিম কাট মার্কস ভেরি করে, কিছুটা ভেরি করে, সবার কাট মার্কস সেম হয় না। মন্ট্রিয়াল প্রটোকল, প্রোটোকল এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আসলে আমাদের যেই যতটুকু ওজোন লেয়ার এখনো এক্সিস্ট করছে, সেটা কিন্তু হচ্ছে এই কানাডা, গ্রিনল্যান্ড এইসব পার্টে, কারণ ঠান্ডা তো এখানে বেশি একটা হিট, মানে ঠান্ডা বলে না আসলে, ডেজার্টেড এরিয়া, সাইবেরিয়ার এই পার্ট ডেজার্টেড এরিয়া। সো ওইসব জায়গায় কোনো কলকারখানাও নাই, কিছুই নাই। সো আপনার হচ্ছে কি মানে প্রচুর ওজোন লেয়ারটা খুবই পারফেক্টলি আছে, তো ওরাই খুব এটা নিয়ে মানে কনসার্ন আসলে। আচ্ছা, প্রোটোকল 1987 এর প্রোটোকলটা, আর এটা কিন্তু কোয়েশন আছে, গৃহীত হয় কবে এবং কার্যকর হয় কবে, ভেরি কেয়ারফুল। এখান থেকে একটু 16 ডিসেম্বরটা একটু মনে রাখেন, আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস। ইন্টারেস্টিংলি ইদানিং কালে প্রচুর দিবস আসছে, এটা হইতে পারে আইদার আইএতে, হইতে পারে বাংলাদেশ অংশে। যদি কেউ বুদ্ধিমান হয় সে ফার্স্টেই এই দিবসগুলা ভুলে যাবে। ভাই 1 মার্কসের জন্য এত পড়ার পুরা লস অফ টাইম, কারণ আপনার হচ্ছে এটা করতে গিয়ে আপনি সব ইম্পর্টেন্ট জিনিসগুলো বসে থাকবেন। এখানে জানেননি হাইয়েস্ট 1 মার্কস আসবে, বেশি আসার কোনো চান্স নেই। সো কোনো দরকার নেই, খালি 5 বার কার্যকর হয়েছে এইটুক মনে রাখেন, 5 বার। আর লাস্টে কত হয়েছে 2016 সালে, এনাফ। আগে কি হয়েছে দেখার কোনো দরকার নাই, আসবে না। কিয়োটো প্রোটোকল, এটাও ডিফারেন্ট। আচ্ছা, আমরা যে একটা দেখেছিলাম এগুলো কিন্তু কনভেনশন, হ্যাঁ, কনভেনশন, আর এগুলো কিন্তু হচ্ছে প্রোটোকল, সো কনফিউজড হবেন না। কিয়োটোতে প্রোটোকলটি কার্যকর 2005 সালে। আর বাংলাদেশ স্বাক্ষর করা থেকে কার্যকর হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, 2005 সালে কার্যকর হয়, এটা মনে রাখেন। যে এই যে যদিও এটা অনেকেই মানছে না, কারণ এই যে দেখেন আমেরিকা নিজেই কাজ করেনি, হ্যাঁ। আর চুক্তি কষে অনুমোদন করেনি কিয়োটো, আর কানাডায় মানেও না এটা, বেশি একটা। আর কার্টাগেনা প্রোটোকল, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা আর দেখছেন একটা জিনিস খেয়াল করেন, ম্যাক্সিমাম কিন্তু কানাডাতেই হয়েছে, খালি কিয়োটো ছাড়া, কিয়োটো নামটাতে জাপানের। সো এটা একটা খুব একটা সমস্যা না। আর কার্টাগেনা প্রোটোকল এটাও এখানে আছে। এটা হচ্ছে বায়োসেফটি নিয়ে, আবার বায়োসেফটি, ডাইভার্সিটি এগুলোকে রাখা। এখানে আমি একটু রিক্যাপ করি যে বায়োডাইভার্সিটি ঠিক আছে, ওজোন লেয়ার নিয়ে তারা কে কাজ করছে, ওজোন লেয়ার না দেখে বলতে মনে পড়ে, ওজোনটা নিয়ে কে কাজ করে, একটাই কাজ করে ওজোন নিয়ে, ভিয়েনা কনভেনশন। তাই না? হ্যাঁ, ভেরি গুড। তো এইভাবে পড়ার সময় হঠাৎ করে মনে রাখবেন যে আরেকটা একটা এক্সেপশন ছিল, আবার দেখে আসবেন। এটা কিন্তু খুব কাজ করে পড়ার কেসে। মানে আমার ইন্টারের কেমিস্ট্রিটা খুব এইভাবে কাজ করতো, পড়ার সময় মনে হতো আরে এটা তো অন্যভাবে বানানো যায়, কিভাবে বানানো যায়, আবার ব্যাক করতাম, ব্যাক করে দেখে আসতাম, আর ভুলতাম না কখনো। আহ, আন্তর্জাতিক সমুদ্র আইন, এই যে এইটাই, এখানে হচ্ছে একটা কিন্তু সমুদ্র আইন একটা, আর
নদীয়ার একটা স্যাডলি সমুদ্র আইনটা পুরোপুরি পড়ে নাই, এটা টেকনিক্যাল এরর, এটা আমি জানাই দিব। এটা হয়তো চেঞ্জ করে আপনাদেরকে দেওয়া হবে, প্লিজ ডোন্ট ওয়ারি। আর দ্য কনভেনশন অফ দ্য ল, এটা হচ্ছে নদী আইন, যদিও নদী আইনটা এখনো লাগে না। কারণ বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টা বলতে পারবেন? এখানে একটু একটু জাস্ট নদী নিজের কথা হচ্ছে বলি, বাংলাদেশে তিনটা নদী আছে মনে রাখবেন, যারা দেশেও প্রডিউস হয়ে দেশেই কি শেষ হয়ে গেছে, নাকি না সরি সরি, দেশে শুরু হয়ে দেশে শেষ হচ্ছে মাত্র একটা নদী, এটা হচ্ছে হালদা। আর বাংলাদেশ থেকে তিনটা নদী গেছে বাইরে। আর বাকি 51টা বা 50টা নদী, কি 50টাই তো হয় মনে হয় দেশে, বাইরে থেকে দেশে আসছে। আচ্ছা, প্যারিস চুক্তি, আহ এটা প্রথম দিনই স্বাক্ষর করে ওই যে গড়সতা দুইটা জিনিস আছে, বাট কিয়োটো চুক্তিটাও মানে খুব একটা কাজ করে নাই, কারণ আমেরিকা চলে আসছে। আবার প্যারিস চুক্তিটা ইম্পর্টেন্ট কেন জানেন? ওই যে ডোনাল্ড ট্রাম্প ফার্স্টে বলছে যে জলবায়ু এটা হচ্ছে একটা হক্স, জলবায়ু পরিবর্তন বলে কিছুই নেই, বলে উনি প্যারিস চুক্তি থেকে সরে আসেন। বুঝছেন, এটা একটা প্যারিস চুক্তি হয় নাই, সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল, সেটা একটা প্যারিস চুক্তিটা এই জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। আবার জো বাইডেন 2020 সালে কিন্তু কার্যকর হয়। জো বাইডেন এখন প্যারিস চুক্তিতে মানে জনগণের ঘোষণা দেন, বাট এখনো পুরোপুরি কার্যকর হয়নি। এখন আমার কাছে যেটা মনে হয়, একবার দেখে নেওয়া যাইতে পারে, যদি আপনাদের ভালো লাগে, না লাগবে আমার কাছে মনে হয় এটা খুব একটা মনে থাকে। আমি আমি শিওর যে এটা আপনি পড়ে গেলেও পরীক্ষার হলে ঠিকই গুলাই ফেলবেন। 22 মার্চ একটা, 21 মার্চ একটা, 23 মার্চ একটা, পসিবলই না মনে রাখা এটা। যদি লেগে যায় সব মার্চ আর এপ্রিলে খেলা, যা বোঝা যাচ্ছে, যদি অপশন দিয়ে মার্চ আর এপ্রিল দেখেন একটা দাগা দিতে পারেন। বাংলাদেশের জন্য আসলে যে এটা মনে রাখতে পারেন, ওজন স্তর সংরক্ষণ দিবস ও পর্যটন দিবসটা আসে মানে বাংলাদেশের কন্টেক্সটে কারা ইম্পর্টেন্ট। পর্যটন দিবস ইম্পর্টেন্ট, নদী দিবস, ওজন স্তর দিবসটা জানা যায়, বন দিবস, বন্যপ্রাণী বাংলাদেশের এমন চ্যাটব্যাট নাই, তো এটা বলা যায় না। আর খুব একটা দরকার নেই এটার মধ্যে। তাহলে এটা আজকে যদিও জলবায়ুটাই ছিল মেইনলি এখানে, মানে আজকের টপিকটা খুবই কম আসলে, ছোট, কারণ পরিবেশ রিলেটেড আর বাইরে কিছু যায় নাই। তাহলে এইগুলো একটু দেখে নিয়ে যে কারা কারা আবার ইউনাইটেড নেশনস এর মধ্যে প্রোগ্রাম, যেমন ইউএনইপি, এটা ইউনাইটেড নেশনস এর, তারপর হচ্ছে ইউএনডব্লিউটিও, এটা ইউনাইটেড, সবগুলো কিন্তু আবার ইউনাইটেড নেশনস এর না এখানে। যেমন ডাব্লিউএমও ইউনাইটেড নেশনস এর, আইএমএটা, তো সবগুলো আবার না এখানে। হ্যাঁ, যেমন কপটা ইউনাইটেড নেশনস এর কিছু, গ্রিন ওয়াচটা কিছু, তো এগুলো একটু ডিফারেন্ট। বাট জলবায়ুটা এইটুকু পড়ে গেলে আই গেস মোর দেন এনাফ। আমি আবারও বলে রাখি, জলবায়ুর কেসে যেসব সম্মেলনে বাংলাদেশ আছে, লাস্ট কোথায় হয়েছে, কবে হয়েছে, লাস্টেরটা এবং তার আগেরটা মাস্ট মাস্ট দেখে যাবে। এবং তাদের সদস্য যেমন V20 কে আছে ঘানা, এটা এই যে এরকম কয়েকটা দেখে যাবে। যে প্যারিস, এগুলো মনে হয় বাকিগুলোতে মনে হয় চেয়ার আর নাই, এই একটাতে খালি চেয়ার আছে, বাকিগুলোতে আর চেয়ার নেই। মানে আজকের টপিকটা ছোট, একটু ছোট, তো ইন্টারন্যাশনাল টপিকের ক্লাস আরেকটা দিবে আপনি। উম, এখন আপনাদের যদি